এই চ্যাপ্টার শেষ হবে প্রায়, মানে শেষ হয়ে যাইতো যদি প্রথম ক্লাসটা আমি ফুল নিতাম, বুঝছো? নেক্সট ক্লাসে শেষ করে 4.1 স্টার্ট করব, বুঝছো আমার কথা? জি ভাইয়া। ফাইন, শুরু করতে যাইতেছি। তিনটা অঙ্ক সিমিলার ভাইয়া, লাস্ট ক্লাসে তোমরা 7 নাম্বারটা করছো, আর এই দুইটা অঙ্ক হচ্ছে সিমিলার, 14 নাম্বার এবং হচ্ছে 22 নাম্বার। আমি একটা একটা করে পড়ে শোনাই। 22 নাম্বারটা ভয়ঙ্কর অঙ্ক। বলছে কি যে একটা পরীক্ষায় পাশ করতে হলে 6টা বিষয়ের মধ্যে প্রত্যেকটাতে ন্যূনতম নাম্বার পাইতে হবে। তাহলে একজন পরীক্ষার্থী কত রকম ভাবে ফেল করতে পারে 6টা সাবজেক্ট, বুঝছো? মানে কত রকম ভাবে সে ফেল করতে পারে, এই ফেল করার উপায় সংখ্যা বের করতে বলছে। এটা কেমন অঙ্ক? ইনফ্যাক্ট 14 নাম্বার যে অঙ্কটা দেখতেছো এইটাও একদম, দেখো একটা ভদ্রলোকের 6 জন বন্ধু আছে, সে কত প্রকারে একজন বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে। একজন বা একাধিক মানে কি বোঝায় বলো? মানে একজনকে নিমন্ত্রণ করতে পারে, 2 জনকে, 3 জনকে, 4 জন, 5 জন, সাপোজ 6 জনকেই নিমন্ত্রণ করতে পারে, তাই না ভাইরা? সবাই কি আমার কথা বুঝতেছো? আর সিমিলারলি এই দুটা কেন একসাথে দেখাচ্ছি, কারণ এই দুটা অঙ্কের উত্তর শুদ্ধা সেম। একটা স্টুডেন্ট কত রকম ভাবে ফেল করতে পারে, মানে সে যদি মোটামুটি মানে স্টুডেন্ট হয় তাহলে সে হয়তো একটা সাবজেক্টে ফেল করলো, 2টাতেও করতে পারে, 3টাও করতে পারে। আর এমন মহান স্টুডেন্টও আছে যে সবগুলা সাবজেক্টে ফেল করবে, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছো? তোমাদের মধ্যেই কয়েকজন আছে যে ধরো যে সবগুলা সাবজেক্টে ফেল করতে পারো। তো আমি এই 22 নাম্বারটা করে দিচ্ছি তোমাদের। 22 নাম্বার ম্যাথ, এটা দেখে তুমি হুবহু একই রকম ভাবে 14 নাম্বারটা করো। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এখানে হলো অকৃতকার্য হওয়ার বিষয় সংখ্যা, আর ওইখানে হলো বন্ধুর সংখ্যা, এই হলো পার্থক্য। 22 নাম্বারটা মনে কর, সরি, পরীক্ষার্থী নিম্নলিখিত উপায়ে অকৃতকার্য হতে পারে। নিম্নলিখিত উপায়ে অকৃতকার্য হতে পারে, ফেল বইল না ভাইয়া, একটু খারাপ শোনা যায়। এই ছক করবা, অকৃতকার্য বিষয় সংখ্যা আর অকৃতকার্য হওয়ার উপায় ছক করে করি। একটা বিষয় যদি ফেল করে, বলো ভেরা, মোট 6টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, 6টা সাবজেক্ট। একটাতে ফেল করবে, 6টার মধ্যে একটা, কত রকম ভাবে ফেল করতে পারে বলো? 6C1 6C1 মানে 6। ধরো 2টাতে ফেল করবে, কত রকম ভাবে? 6C2। এটা হচ্ছে সি। 3 সাবজেক্টে ফেল, 6C3 20। 4 সাবজেক্টে ফেল, 6C4 15। এটা বন্ধ করছো? 5 সাবজেক্টে ফেল, 6C5 6। আর মহান স্টুডেন্ট বলো 6টাই ফেল করছে, কি হবে তাইলে? দেয়ার 6C6, একটাই উপায় না? বলো তার ক্ষেত্রে কি আর উপায় আছে? মানে 6টা সাবজেক্ট আছে, সে 6টা সাবজেক্টেই ফেল করছে, তাহলে উপায় একটাই না? মানে তার কি চয়েসের কোনো অপশন আছে? না স্যার। তাহলে অকৃতকার্য হওয়ার মোট উপায় কত হবে? অকৃতকার্য হওয়ার মোট উপায় সবগুলা কি বলো? যোগ হবে না গুণ হবে? কে বলতে পারবে? যোগ হবে। আলাদা আলাদা কেস হলে কি হয়? অনেকবার বুঝাইছি তোমাদের, আলাদা আলাদা কেস হলে যোগ হয়।
63। ভেরা, তোমরা HW হিসেবে 7 নাম্বারটা করবা, 14 নাম্বারটা করবা। 14 নাম্বারটা উত্তর সহজেই শুধু কি বলবা, বন্ধুর সংখ্যা এখানে নিমন্ত্রণের উপায় একদম একই রকম ভাবে 63 হবে। বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর 7 নাম্বারটা সিমিলার কিভাবে তা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। মানে 7 নাম্বারটা কিভাবে সিমিলার একটু বুঝায় বলি। ও দুঃখিত, আমি পেজটা শেয়ার করলাম। এরা বলা হয়েছে একটা কলেজে অধ্যাপক প্রফেসর নিয়োগের জন্য 10 জন প্রার্থী আছে আর 3টা খালি পোস্ট আছে। মানে 3টা পোস্ট আছে এরকম, এই 3 পোস্টে 10 জন আবেদন করতেছে এরা নির্বাচিত হওয়ার জন্য। বলছে খালি পদের চেয়ে বেশি না এমন কতভাবে প্রার্থী নির্বাচন করা যায়। বলো খালি পদ কয়টা আছে ভেরা, পোস্ট কয়টা খালি আছে? 3টা। তার মানে তুমি 3টার বেশি, ভালো করে বুঝো, 3টার বেশি তুমি ফিল আপ করতে পারবা না। তার মানে তুমি কত কত করতে পারবা, আইদার একটা অথবা 2টা অথবা 3টা পোস্টে তুমি নিয়োগ করতে পারো। তাহলে বলো 10 জন থেকে একজনকে বাছাই করার উপায় কি? 10C1। 10C1। 2 জনকে বাছাই করার উপায় কি? 10C2। আর ফাইনালি 3 জন হচ্ছে 10C3। এই 3টা কি হবে বলো তো ভাইয়া? 3টা আলাদা আলাদা কেস, 3টা আলাদা আলাদা কেস যোগ হবে। সবাই কি বুঝতে পারছি? আমাকে একটু সবাই ইন্ডিভিজুয়ালি ক্লাসের সবাই জানাও ম্যাথটা বুঝছো কিনা। মানে কলেজ খালি পোস্ট আছে, হয় 3 জনকেই নিয়োগ করতে পারে, নাইলে 1 জন নাইলে 2 জন। 3টা কেস হবে, সবাই মনে রাখো। বলো ভাইয়া। সেকেন্ড লাইনটা আবার একটু বুঝাই দেন। সেকেন্ড লাইন মানে এই যে খালি পদের সংখ্যা অপেক্ষা, মানে তোমার একটা কলেজে পোস্ট খালি আছে 3টা, তো তুমি 3টার বেশি নির্বাচন করতে পারবা? মানে 3 জনেরই পোস্ট খালি আছে, তাহলে তুমি 3 জনের বেশি তুমি নির্বাচন করবা। আমি কি বুঝাতে পারছি? খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়, এরূপ যে কোনো, মানে কম করতে পারো বেশি করতে পারো। বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। এক্সেলেন্ট। এবার যারা তোমরা এই যে এইটা 2-এর 1 নাম্বার একদম কি বলবো, মানে এক লাইনের একটা ম্যাথ। তোমরা কি জানো যে একটা ফুটবল টুর্নামেন্টে 8টা দল অংশগ্রহণ করছে, একক লিগ পদ্ধতিতে খেলা। এরা এই কথাটার মানে জানো? ছেলেরা মনে হয় খুব ভালো জানো, মেয়েরা মনে হয় ফুটবল টুটবল কি দেখো? হ্যাঁ, তোমরা ওই যে বার্সেলোনা দেখো না? আচ্ছা, তো এই কারণে তাদের জন্যই আমি একটু ভালো করে বলি। এরা ফুটবল সাধারণত ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয়। ডাবল লিগ মানে কি জানো? হোম এন্ড অ্যাওয়ে। মানে সাপোজ বাংলাদেশ আর ইন্ডিয়া খেলবে এদের দুজনের সাথে, তো সবাই চায় কি হোম গ্রাউন্ডে খেলতে, মানে বাংলাদেশ চাবে খেলাটা বাংলাদেশে হোক, তাইলে কি হবে বলতো? তারা সাপোর্ট পাবে অনেক বেশি, বাংলাদেশের জিতার সম্ভাবনা বেশি থাকে। আর ইন্ডিয়া চাবে ইন্ডিয়ায় খেলাটা। তো এই কারণে ফুটবলে হয় কি যে 2টা খেলে, মানে বাংলাদেশে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, আবার ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এইটাকে বলা হয় ডাবল লিগ। কিন্তু আমি যদি বলি না ভাই আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া গিয়া পাকিস্তানে খেলব, তাহলে একক লিগ হইতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? নিরপেক্ষ ভেন্যুতে একক লিগ খেলা হয়। একটু খেলাধুলা সম্পর্কে জ্ঞান দিলাম। তাহলে আমাকে বলো, সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কিছুদিন পরে এই বছরই এশিয়া কাপ ক্রিকেট খেলা হবে, ঠিক আছে? এশিয়া কাপ ক্রিকেটে 5টা টিম খেলবে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, ঠিক আছে? কেউ কি বলতে পারবা সবাই যদি সবার সাথে একটা করে খেলা খেলে, একক লিগ, সবাই সবার সাথে একবার খেলবে, তাহলে বলো তো ফাইনালের আগে মোট কয়টা খেলা হবে? কেউ বলতে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস? আমি তোমাকে গুণে দেখাই দিই। বাংলাদেশ কি কি খেলবে বলো? বাংলাদেশ, ইন্ডিয়া,
না ভাইয়া এত না। বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ আফগানিস্তান। বলো বাংলাদেশের খেলা শেষ না? বাংলাদেশ আর খেলবে? না ভাইয়া। বাংলাদেশ বাদ দাও, এবার ইন্ডিয়া বলো। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া আফগানিস্তান। ইন্ডিয়া বাদ দাও, পাকিস্তান শ্রীলঙ্কা, পাকিস্তান আফগানিস্তান, পাকিস্তান বাদ দাও, শ্রীলঙ্কা আফগানিস্তান। যারা কোথাও কি এরকম দেখছো? এটা আমি দেখাইছি তোমাদের কোথায়? 5 কম্বিনেশন 2 মানে হলো 10টা খেলা। সবাই কি আমার কথা বুঝছো? যারা 5 কম্বিনেশন 2 কেন হইলো কেউ কি বলতে পারবা? 5 কম্বিনেশন 2 পাঁচটার মধ্যে থেকে দুইটা দল খেলবে। এক্সেলেন্ট। 5টা টিম আর একটা খেলায় খেলে কয়টা টিম? 2টা। এই কারণে 5 কম্বিনেশন 2। তো ভেরা আমাকে বলো এশিয়া কাপে যদি 8টা টিম খেলতো খেলা কয়টা হতো? একক লিগ হইলে 8C2 8C2। এক্সেলেন্ট। ভেরা খেলাটা যদি, মনোযোগ দিয়ে শোনো, খেলাটা যদি ডাবল লিগ হইতো তাহলে কি হতো? এই খেলাটাই যদি ডাবল লিগ হইতো কেউ কি বলতে পারবা? তখন ভাইয়ারা ইন্ডিয়া বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ, আফগানিস্তান শ্রীলঙ্কা তখন সি না হয়ে ভাইয়ারা পি হইতো। আমি কি বুঝাইতে পারতেছি? যখন পজিশন ইজ এ ফ্যাক্টর তখন কিন্তু পারমুটেশন হয় ভাইয়া। জানো আমরা বিন্যাস করে আসছি সবাই। এরা এই 5টা টিম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান যদি হোম এন্ড অ্যাওয়ে খেলতো তাহলে বলো কয়টা খেলা হতো? পিচটা হইতো, বুঝতে পারো? জি ভাইয়া। সবাই বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ। তার মানে একক লিগ হইলে মনে রাখবা, একক লিগ হইলে কি হবে? ক্লাসে কেউ? একক লিগ হইলে খেলা হবে 8C2 8টা টিমে, আর যদি ডাবল লিগ হয় 8P2। মনে রাখো, তাইলে অঙ্কটা জাস্ট এক লাইন, 2-1। 8টি দল একক লিগ পদ্ধতিতে খেললে মোট খেলা পরিচালনা করতে হবে কয়টা? বলো ভেরা। 8C2। 8C2 দ্যাট ইজ 28। এক লাইনে অঙ্ক শেষ। বুঝছো? এগুলো হয়তো এমসিকিউ হিসেবে আসতে পারে। যারা একক লিগ ডাবল লিগ কথাটা কি বুঝছো ভালো মতো? এরা বাহ্যিক ধারণা থাকা না মাঝে মাঝে ভালো। মানে অনেকের দেখবা যে আউট নলেজ থাকে, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো। ফাইন। লাস্ট ক্লাসে তোমাদের আমি মনে আছে কিনা একটা খেলার ছলে এই জিনিসটা পড়ায় ফেলাইছিলাম, সম্পূরক সমাবেশ। সবার কি মনে আছে? জি স্যার। মানে সম্পূরক সমাবেশটা কি ছিল? যে সাপোজ এই ক্লাসে তোমাদের 5 জন, এটা দিয়েই বুঝাই, হ্যাঁ এটা দিয়েই বুঝাই। তোমাদের 5 জনের নাম হইল BPIPSA। সাপোজ বি ফর বাবু, কিছু একটা হইলো, আই ফর সরি পি ফর কোন একটা মেয়ের নাম ধরলাম, এস ফর সিফাত। মানে এরকম আমি 5 জন স্টুডেন্ট, এই 5 জনের মধ্যে আমি সিদ্ধান্ত নিছি আমি 2 জনকে খাওয়াবো, ট্রিট দিব। তাইলে বলো যে 5 জন থেকে 2 জনকে বাছাই করার উপায় কি? এই 10টা না 5C2। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তাহলে আমাকে বলো যখন আমি বি আর আই কে খাওয়াচ্ছি তখন না খায়া বসে থাকতেছে কে? PSA। বি আর পি কে খাওয়াইলে ISA। এইভাবে করে এস আর এ কে খাওয়াইলে BIP। তাহলে আমাকে বলো এটা হলো 5C2, এটা মানে 10, আর এটা মানে হলো 5C3, এইটা মানেও কি 10 হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসে সবাই। তার মানে মনে রাখবা, কথাটা ভালো করে শোনো, 5 জন থেকে 2 জনকে বাছাইয়ের উপায়
আর 5 জন থেকে 3 জনকে না বাছাইয়ের উপায় বা বাদ দেওয়ার উপায়। 5C2 ইকুয়াল টু 5C3 হবে। তোমরা আমাকে বলো যারা 10 জন থেকে আমি যদি 4 জনকে বাছাই করি সেটা কার সমান হবে? 10 থেকে 6 জনকে বাদ দেওয়ার উপায়ের সমান। হ্যাঁ সমান, মানে 10C4 ইকুয়াল টু কি হবে? 10C6। বুঝাতে পারছি আমি? এখান থেকে তোমরা আমার একটা নোট লিখে রাখো সবাই, এই নোটটা অঙ্ক করতে কাজে লাগবে। NCX ইকুয়াল টু যদি NCY হয় তার মানে x প্লাস y ইকুয়াল টু অলওয়েজ n হবে। মানে কি খেয়াল করো, 10C4 আর 10C6 যদি সমান হয় তার মানে মনে রাখবা এই 4 আর এই 6 যোগ করলে কার সমান হবে? 10 এর সমান। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? অবজেক্টিভ হিসেবে আসে। তোমাদের একটা ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখাই, তাহলে মনে হয় বুঝতে পারবা। অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে, NC8 ইকুয়াল টু NC7 যদি হয় n কত? বলো। 15 বুঝছো? এটা পারলে পারা যায় না? সবাইকে আমার কথা বুঝতেছো তো? আসো আমরা বইয়ে এরকম একটা সম্পর্ক সমাবেশের ম্যাথ আছে, সেটা একটু দেখি। এরা তোমাদের হয়তো তোমরা জানো যে আমরা একের এক মানে প্রথম পৃষ্ঠায় সব করে ফেলছি, এই দুটা অঙ্ক হয় নাই, তাই না ভাইয়া? দেখো তো 1 আর 2, তাই না? আমি কি ঠিক বলছি? জি স্যার। ওকে, তো NC5 ইকুয়াল টু NC7 হলে NC11 এর মান নির্ণয় করতে বলছে। তো খুবই টেকনিক্যাল একটা ম্যাথ। একের 1 নাম্বার দেয়া আছে NC5 ইকুয়াল টু NC7। ভাইরা বলো সম্পূরক সমাবেশের ফর্মুলা অনুসারে কি বলা যায়? n ইকুয়াল টু 5 প্লাস 7। সবাই কি বুঝতে পারো? সাইড নোট দিবা সম্পূরক সমাবেশের ধর্ম। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? এরা উপরের দুইটা সেম, কিন্তু নিচের দুইটা যদি সেম না হয় তাহলে নিচের দুইটার সমষ্টি হবে উপরেরটা। আমার কথা বুঝছো? ক্লাসের সবাই এটা দেখে বুঝছো? 4 আর 6 যোগ করলে 10 হয় না? ওকে, তাহলে n এর মান কত হবে? 12। প্রদত্ত রাশি কত ভেড়া? প্রদত্ত রাশি NC11। NC11 হইল 12C11। ভেড়া কেউ কি বুদ্ধিমান আছো যে বলতে পারবা 12C11 মানে কি লেখা যায়? এনিওয়ান সম্পর্ক সমাবেশের ধর্ম দিয়া? স্যার 12। মানে আমি এটা আশা করছিলাম বলবো তোমরা 12C1, তাই না ভাইয়া? ক্লাসের সবাই সবাই কি বুঝছো? 12C1 মানে কি? উপরে 12 নিচে 1, আলটিমেটলি 12 ইজ দ্য অ্যান্সার। ভাইয়া 12C11 কে 12C1 লেখা যায়, সবাই কি বুঝছো ক্লাসে? প্রত্যেকে আমাকে জানাও। 12 জন থেকে 11 জনকে নির্বাচন করব, তার মানে কি 12 জন থেকে একটা গাধারে খালি বাদ দিব, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ফাইন। 12C1 মানে হচ্ছে উপরে আর নিচে একটা একটা করে লিখবা, 12 আর 1 লিখলেই তো হয়ে যাচ্ছে। সো এটা 12, ক্যালকুলেটরে বের করলেও হবে, কোনো প্রবলেম নাই। সবাই আশা করি বুঝতে পারছো সম্পূরক সমাবেশের ধর্ম দিয়ে এমসিকিউ আসবে বা 2 মার্কের কোশ্চেন আসবে, বুঝছো? জ্ঞানমূলক। এবার তোমাকে আরেকটা ফর্মুলা প্রমাণ শেখাবো, স্পেশাল ফর্মুলা। তোমরা মনে রাখবা এই প্রমাণটা পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি কি বললে তোমরা মানে খুব ভালো মতো বিশ্বাস করবা এইটা। যাদের যাদের 5 পরীক্ষা আছে জেনে রাখবা যে এই প্রমাণটা যদি পরীক্ষায় না আসে, আমি আর কি বলছি, এরা এই চ্যাপ্টারের এই প্রমাণটা ছাত্রদের এত পছন্দ যে 100 বার পরীক্ষা নিলে 99 বারই আমার মনে হয় এই প্রশ্নটা।
খুব ইম্পর্টেন্ট, এটা হলো বইয়ের উদাহরণে প্রমাণটা করে দেওয়া আছে। সূত্রটা একটু ভালো করে দেখো, NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু N প্লাস 1 CR। আই হোপ তোমরা এখনো কিছুই বুঝো নাই, তোমাকে আমি একটু কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করছি, তারপর প্রমাণটা করে দিচ্ছি। ক্লাস 10 এ ছিল। ক্লাস 10 এ কয় কি? হ্যাঁ বুঝছি, একটা অঙ্ক ছিল দ্বিপদী বিস্তৃতির, মানে হ্যাঁ আমার মনে পড়ছে, দ্বিপদী বিস্তৃতিতে একটা লাস্টে অঙ্ক ছিল, মানে উচ্চতর দক্ষতা টাইপের আর কি। ওইখানে মনে হয় এই সূত্রটা কাজে লাগছে। ভেরি গুড, তার মানে তুমি ওই অঙ্ক করে আসছো। NCR minus 1 N plus 1 CR। এরা সাপোজ একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবা। 13C5 13C4, মানে উপরের দুইটা সেম আর নিচের দুইটা ক্রমিক হবে 14C5। বুঝতে পারো? মানে এটাই হলো সূত্র, এটা আমি প্রমাণটা শিখবো। উপরের দুইটা সেম, নিচের দুইটা যদি ক্রমিক হয়, উপরে এক যোগ হবে আর নিচে বড়টা হবে। বুঝতেছো আমার কথা? কেন হইলো সেটা আমি এখন ব্যাখ্যা করব, প্রমাণ করে দিব। ক্লাসের সবাই কি বুঝতেছো সূত্রটা? জি এখন আমি পাক্কা 7 মিনিট সময় নিয়ে এই সূত্রের প্রমাণটা করে দিচ্ছি, পরীক্ষা এটা আসবে কেন, এইভাবে তোমরা শিখে রাখবে। আচ্ছা, তোমাদের একটা মানে অঙ্ক করানোর আগে একটা ছোট্ট জিনিস বলে নিই। যারা একটু বলবা 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 4 3 2 1, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি আমাকে বলবা 5 আলাদা করে 5 ফ্যাক্টোরিয়াল কি কি? 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বলা যায়? জি তাহলে আর ফ্যাক্টোরিয়ালকে আমি ইচ্ছা করলে এটা লিখতে পারি। একটু চিন্তা করো, আর ফ্যাক্টোরিয়াল, আর ইনটু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, যেই ফ্যাক্টোরিয়ালটা হয় ওইটা যদি আমি বাইরে লিখি তাহলে এক কমে যায় ভিতরেরটা। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। স্যার ফাইন। ঠান্ডা মাথায় এই প্রমাণটায় মোট 7 লাইন। হ্যাঁ, প্রত্যেকটা লাইন ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা হলো প্রমাণ, বইয়ে এটা হলো 5.8 আর্টিকেল হিসেবে আছে। উদাহরণ, প্রমাণটা আমি করে দিচ্ছি। লেফট সাইড NCR মাইনাস 1। ক্লাসের কেউ একজন আমাকে একটু জানাও NCR এর ফর্মুলা কি? মনে হয় তোমরা পারো। উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু নিচে দুইটার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। সবার মনে আছে? ক্লাসের সবার NCR? আচ্ছা, তাহলে NCR মাইনাস 1 তো পারবা, বলো দেখি কত হয়? NCR মাইনাস 1 কত হবে? ক্লাসের কে কে জানা? একটু কষ্ট করে। n factorial by r minus হ্যাঁ, 1 হ্যাঁ। factorial হ্যাঁ, ভেরি into গুড। n minus r minus 1 factorial। N মাইনাস R প্লাস 1, তাই না ভাইয়া? ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝছো? জি লবেরটা মানে উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা, আর নিচে আবার দুইটার মাইনাস। এবার ঠান্ডা মাথায় বলবো ভাইয়া, এইটা আর এইটা, এই দুইটা কি ক্রমিক? ক্রমিক মানে বুঝছো পরপর, একটা যদি 5 হয় তাহলে এটা কি 4? জি স্যার। তাহলে আমাকে বলো, বড়টাকে ইচ্ছা করলে আমি কি এভাবে লিখতে পারি? তোমরা আমার সাথে একমত? খুব বেশিক্ষণ আগে এটা লিখিনি, মনে আছে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখছিলাম? সবাই কি বুঝছো? এটাকে এটা লেখা যায়, দুইটা ফ্যাক্টোরিয়ালকে আমি সমান বানাবো। ক্লাসের প্রত্যেকে আমাকে বলো বুঝছো কিনা? জি স্যার। এবার বলবা এইটা আর এইটা, এই দুইটা কি ক্রমিক?
এইটা আর এটা। এটা যদি 5 হয় তাহলে এটা কি 6? আমাকে একটু জানাও। n মাইনাস r যদি 5 হয় তাহলে n মাইনাস r প্লাস 1 এটা কি 6 না? এইটা আর এটা। যারা বড় কোনটা? এইটা আর এটার মধ্যে বড় কোনটা? n minus পরেরটা এটা বড়, এটা 6, এটা 5। কি লেখা যায় একটু চিন্তা করে আমাকে বলবা ঠান্ডা মাথায়। এটা 6 ফ্যাক্টোরিয়াল। আমি ইচ্ছা করলে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। দেখো তো ক্লাসের সবাই খুব ঠান্ডা মাথায় এই লাইনটা বুঝছো কিনা? মনে মনে এটাকে 6 ভাবো, 6 ফ্যাক্টোরিয়াল, 6 লিখছি বাইরে, তাহলে ভিতরে কি 1 কমে যাবে না? 1 কমে গেলে কি n মাইনাস r হবে না? বুঝছো ক্লাসের সবাই? এরা সেকেন্ড লাইনটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই লাইনটা জি স্যার। আচ্ছা, এবার কেন করছি এটা দেখো, ফ্যাক্টোরিয়াল মিলাই ফেলছি। বলতো এই দুইটার মধ্যে কি কি কমন যায়? ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কমন নিলে 1 বাই r 1 বাই n মাইনাস r প্লাস 1। বুঝছো ক্লাসের সবাই? জি স্যার এবার একটু লসাগু কর। r n minus r plus 1 n minus r plus 1 plus r। বোঝা যাচ্ছে? যেটা আমার মনে হয় এই দুই লাইন তেমন কিছু বোঝার নাই। তো এবার বলো লবে কি হয়? আর 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 কাটাকাটি যায় না? একটা আর। তো এইবার আমরা এখানে হয় n প্লাস 1 উপরে, এটা আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসি। এই লাইনটা একটু বুঝো। আর কে এটার আগে লিখি r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে এটার আগে লিখি n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এখানে আর আর কাটাকাটি গেল, তো উপরে হইলো n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে একটু দয়া করে জানাও। এরা গুণকে আগে পরে লেখা যায় তো না? সবাই বুঝতে পারো? জি ভাই। ক্লাসের সবাই ওকে ফাইন। এবার আমাকে সবাই উত্তরটা দিবা ঠান্ডা মাথায়। হ্যাঁ, এই লাইন থেকে এই লাইনে তুমি আসছিলা, কি করছিলা বলো তো? আর ফ্যাক্টোরিয়াল কে কি লিখছিলা? আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না ভাইয়া? সবাই কি বুঝছো? জি স্যার এখন বলো আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কে রিভার্স কি লেখা যাবে? রিভার্স আর ফ্যাক্টোরিয়াল। ওকে, খুব ভালো। এই লাইন থেকে এই লাইনে কি করছিলাম বলো তো ভাইয়া একটু? n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কে n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল লিখছি। একটু বলবা n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কে কি বলা যায়? n minus r plus 1 factorial। n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। খুবই ভালো। আর লাস্ট n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। যারা ভাবো এইটা 5 ফ্যাক্টোরিয়াল, এটা 6, কত হবে বলো তো ভাইয়া? এইটা 5 ফ্যাক্টোরিয়াল, তার সাথে 6 গুণ করলে কি 6 ফ্যাক্টোরিয়াল হয় না? সবাই আমার কথা শোনো মনোযোগ দিয়ে। এটা ধরো 1 থেকে 5, এটা 6, তাহলে উপরে কি আমি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি? জি ভাই। এই যে জিনিসটা হইছে এইটা মানেই হচ্ছে n প্লাস 1 cr। অনেকে বলবা আল্লাহ ভাইয়া এটা থেকে এটা না বুঝি নাই। আচ্ছা, এইটা থেকে এইটা বুঝো নাই, এইটা থেকে এইটা বুঝো কিনা একটু দেখো তো। লাস্ট লাইনটা থেকে তার আগের লাইন। ভাইয়ারা উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে দুইটার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। বুঝাইতে পারছি আমি?
জি ভাই। ক্লাসের সবাই ভেরা প্রমাণটা একটু কি বলবো মানে একটু অন্যরকম, কিন্তু এই প্রমাণটা যে কত ইম্পর্টেন্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো। পরীক্ষায় 5.2 থেকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটা ভালো করে পড়ো। সংক্ষেপে আমি বলতেছি, উপরের দুইটা সেম আর নিচের দুইটা যদি ক্রমিক হয় তাহলে উপরে 1 যোগ হয় আর নিচে শুধুমাত্র বড়টা হবে। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? Yes, sir. ফাইন। মানে সবচেয়ে কষ্টের কথা কি, এই এত কষ্ট করে সূত্রের প্রমাণটা শিখলাম, এটা দিয়ে মাত্র একটা অঙ্ক, ওই মাত্র একটা, সেটা হচ্ছে 1-এর 2 নাম্বার। একের দেখো আমরা সব করে ফেলছি, শুধু 1-এর 2 নাম্বারটা করা হয়নি। এই অঙ্কটা করে তোমাদের মারাত্মক ভালো লাগবে। দেখো এই চ্যাপ্টারের এটা সবচেয়ে মজার অঙ্ক, এই সূত্রটা কাজে লাগবে। 8 নাম্বার, সরি 1-এর 2, লেফট সাইডে কি আছে একটু বলবা? 8C8 সরি 8C7 নাকি 8C8 আছে বোধহয়, 8C7 9C7 10C7 ঠিক লিখছি? দেখো তো এটাই না? জি ভাই। ওকে, এবার আমাকে বলো এরা সূত্র। প্রথম দুইটা, উপরের দুইটা সেম নিচের দুইটা ক্রমিক, কত হবে? উপরের দুইটা সেম নিচের দুইটা ক্রমিক, উপরে হবে 1 যোগ, নিচে হবে বড়টা। ধন্যবাদ। এবার বলবা এই দুইটা, উপরের দুইটা সেম নিচের দুইটা ক্রমিক, কত হবে? 10C50। 8. 10C8। উপরের দুইটা সেম নিচের দুইটা ক্রমিক, কত হবে বলো? 11, 6. রাইট সাইড। জ্ঞানমূলক অবজেক্টিভ, বুঝছো সবাই? Yes, sir. ক্লাসের সবাইকে অঙ্কটা বুঝছো? মারাত্মক ইম্পর্টেন্ট, মানে 2 নাম্বারের কোশ্চেন অথবা অবজেক্টিভ হিসেবে আসবে এই রুলটা। আর সূত্রের প্রমাণটা 4 মার্কের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে। ভালো করে সূত্রের প্রমাণটা আরেকবার দেখো, রেকর্ডিংটা থাকবে তোমার কাছে, তুমি আরেকবার দেখে নিও। সবাই কি আমার কথা বুঝছো? Yes, sir. সবাই ফাইন। তো এবার আমরা চলে যাচ্ছি, আমাদের প্রথম পেজের সব অঙ্ক করা হয়ে গেছে, সেকেন্ড পেজটা এবার কমপ্লিট করার চেষ্টা করি। ভেরা, এর মধ্যে আমরা কয়েকটা ম্যাথ করছি, হোপফুলি 9 নাম্বার এগুলো তোমরা করে আসছো। ভেরা তোমাদের মনে আছে, আমি জানি না তোমাদের স্মৃতিশক্তি কতটা মানে ভালো, একটা অঙ্ক 5.1 করি নাই, মনে আছে? 19 নাম্বার। Yes, sir. করিনি। এই সেই 10 নাম্বার। ঠিক আছে, এটা আমি করব, তার আগে আমি একটা অঙ্ক করে দিচ্ছি, সেইটার বদলে তোমরা এটা একটু করো। 11 নাম্বারটা একটু দেখো, একদম সহজ। 8 জন বালক 2 জন বালিকার মধ্যে বালিকাদেরকে সর্বদা গ্রহণ করে 6 জনের কমিটি গঠন করতে হবে। আর 2 নম্বরে বলছে বালিকাদেরকে সর্বদা বর্জন করে জীবনও নিব না। আচ্ছা, 1 নাম্বার কেস বলি। এরা 8 জন বালক 2 জন বালিকা, বালিকাদের 2 জনের মধ্যে 2 জনকে নিব, তাহলে কত রকম ভাবে 6 জনকে বাছাই করা যায় বলতো ভেরা? বালিকাদের যদি 2 জনকে আমি নেই, তাহলে 6 জনের মধ্যে বালক কয়জন হবে? 4 জন। 4 জন। তো আসো আমরা এই দুইটা উপায়ের জন্য কেস দুইটা করে দুইটা অঙ্ক করে ফেলি, একদম সহজ। সো 11 নাম্বার, কমিটি গঠনের উপায় নিম্নরূপ। নং বালক বালিকা,
বালক 8 জন, বালিকা 2 জন। কমিটি গঠনের উপায়। 1 নাম্বার কেস, এটা 2 নাম্বার কেস। 1 নাম্বার কেসে কি বলা হয়েছে ক্লাসে কে বলতে পারবা? বালিকাদেরকে সর্বদা গ্রহণ করব। তাহলে বলো 6 জনের কমিটির জন্য বালক কয়টা নিতে হবে? 4 জন। 4টা। তাহলে কমিটি গঠনের উপায় কি হবে? 8C4 into 2C2। বুঝছো? ক্যালকুলেটরে বলো 8C4 এ কত হয়? 70 মনে হয় নাকি? ঠিক বলছি? এটা একটা অ্যান্সার হয়ে গেছে কিন্তু এটা। আর 2 নাম্বার কেস কি? বালিকাদেরকে সর্বদা বর্জন, নিব না। তাহলে বলো বালিকা হবে 0। 6 জনের কমিটি, তাহলে বালক নিব কয়জন? 6 জন। 6 জন। 8C6 2C0 28। এই অঙ্কে কিন্তু আবার পণ্ডিতি করে 2টা যোগ করে দিও না ভাইয়া। কি হবে বলো? অ্যান্সার 1 নম্বরে হচ্ছে 70, 2 নম্বরে হবে 28। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। এটা কিন্তু আবার যোগ করে দিও না, 2টা সেপারেট আছে। গেল সোজা ম্যাথ। আমরা কয়েকটা আছে একটু ঝামেলা, সেগুলা করব আজকে, কিছু করব কাল নেক্সট ক্লাসে শেষ করব আর কি। যারা তোমাদের সবার কি বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্কটা মনে আছে? জি স্যার। তাহলে আমি কি বলতে পারি যে সমাবেশ করে তাদেরকে যদি আমি ফ্যাক্টোরিয়াল বা বিন্যাস করি তাহলে মোট বিন্যাস সংখ্যা হয়? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? মানে আগে তুমি যদি চয়েস করো, তারপরে যদি তাদেরকে ফ্যাক্টোরিয়াল করো, তার মানে আলটিমেটলি বিন্যাসটা হবে। এখন অনেকেই মানে আমি এখন যে ম্যাথগুলা করব সেটা হচ্ছে বিন্যাস আর সমাবেশ মিলিত সমস্যা। মানে এখন আমাদের আসলে খালি সমাবেশ পার্টটুকু হয়ে গেছে, এবার আমরা দুইটাকে একটু মিক্সচার করব। তো এরা অনেকেরই তাহলে প্রশ্ন করতে পারো, আমি তোমার জায়গায় হলে অ্যাটলিস্ট অবশ্যই প্রশ্ন করতাম যে ভাইয়া আমি কেমনে বুঝবো যে সমাবেশ করে বিন্যাস করতে হবে নাকি ডাইরেক্ট বিন্যাস করে ফেলাবো? আমরা তো ডাইরেক্ট বিন্যাসও শিখছি। এটা একটা প্রশ্ন হইতে পারে। প্রশ্নটার উত্তর আমি দিই। এরা তোমরা সবসময় মনে রাখবা, সরাসরি বিন্যাস করবা যদি পজিশনের কথা মেনশন করা থাকে। মানে সাপোজ আমি একটু বুঝায় বলি, তোমরা আগের চ্যাপ্টারে এরকম অঙ্ক করছো, সাপোজ আর্টিকেল। তো তোমারে বলছে না যে স্বরবর্ণগুলিকে বিজোড় স্থানে আর ব্যঞ্জন বর্ণগুলাকে জোড় স্থানে রাইখা বিন্যাস করো, এরকম বলছে না? তার মানে পজিশনের কথা বলে দিছে। তো পজিশনের কথা বলে দিলে তুমি সরাসরি বিন্যাস করবা। কিন্তু তোমাকে যদি আমি বলি, যারা ভালো করে শোনো, এই আর্টিকেল শব্দে 3টা ভাওয়েল আছে আর 4টা কনসোনেন্ট আছে। তোমারে আমি বললাম 4টা কনসোনেন্ট থেকে 2টা কনসোনেন্ট নাও, 3টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল নাও। কয়টা হলো টোটাল? 4টা থেকে 2টা আর 3টা থেকে 2টা। তোমার হাতে কয়টা আসলো? 4টা। 4টা। এই 4টাকে নিয়ে শব্দ গঠন কর। এরা পজিশনের কথা বলছে যে ভাওয়েল কই যাবে, ই কোথায় যাবে, এটা কি বলছে? না স্যার। ভাইয়া। তাহলে তোমাকে আগে বাছাই করতে হবে, তারপরে তোমার হাতে 4টা আসলো, 4টা তো ডিফারেন্ট, এটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায় বলো তো? 4টাকে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। সবসময় মনে রাখবা পজিশনের কথা মানে জোর অবস্থান, বিজোড় অবস্থান এগুলা যদি বলে না দেয় তাহলে আগে তোমাকে সমাবেশ করে তারপরে তোমাকে বিন্যাস করতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? যারা কোটি টাকার একটা কথা বলে ফেলছে, মানে এই কথাটা অনেকে 5.12 কইরা ফেলায় তাও বুঝতে পারে না। ভালো করে আবার শুনো,
যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জোর অবস্থান নাকি বিজোড় অবস্থান বা ফার্স্টে লাস্টে কোন জায়গায় বসবে এটা যদি মেনশন করা না থাকে তাহলে আগে তোমাকে বাছাই করতে হবে, তারপরে বিন্যাস করতে হবে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। তোমরা বিন্যাস চ্যাপ্টারে লাকিলি যে যত অঙ্ক করছো সবগুলা না তোমাকে পজিশন বলে দিছিল, যে প্রথমে আর শেষে জোর অঙ্ক, মাঝখানে বাকিগুলা, বা ধরো তোমাকে বলে দিছিল যে জোর গুলা জোর অবস্থানে, মানে ভাওয়েল গুলা জোর অবস্থানে আর কনসোনেন্ট গুলা বিজোড় অবস্থানে, এরকম কিন্তু বলে দিছিল। এখন আমি তোমাকে যেই ম্যাথ গুলা করাবো সেগুলাতে কিন্তু বলবেন, এরা ভালো করে শুনো। বিন্যাস, সমাবেশ, মিলিত সমস্যায় যাচ্ছে। তিনটা ম্যাথ একই রকম। পড়ো। কেমব্রিজ 15-1। সুন্দর করে বলো, কেমব্রিজ শব্দতে মোট কয়টা অক্ষর আছে? 9টা স্যার। বলো। ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা? বলো। স্যার ভাওয়েল 3টা। ভাওয়েল 3টা। আমাকে বলছে যে শব্দ থেকে আমি 5টা নিব, 5টা লেটার নিব, 5টা বর্ণ নিব, যাতে প্রদত্ত শব্দের সবগুলা স্বরবর্ণ থাকে। আচ্ছা বলো তো ভাইরা, স্বরবর্ণ আছে 3টা, ব্যঞ্জন বর্ণ আছে 6টা, তুমি নিবা হইল টোটাল 5টা। তোমার সবগুলা স্বরবর্ণ নিতে হবে, তার মানে কি তুমি 3টা থেকে 3টাই নিতে হবে না ভাইয়া? জি জি ভাইয়া। স্যার। 3টা থেকে 3টা তুমি নিলা, তাহলে বলো তো কনসোনেন্ট কয়টা নিবা? 2টা। 2টা স্যার। 2টা। কয়টা থেকে? 6টা থেকে। 6টা থেকে ভাইয়া। মানে কেমব্রিজে মোট 6টা কনসোনেন্ট আছে না, তাহলে 6টা থেকে 2টা 62, আর 3টা থেকে 3টা 3C3। এই 2টা কি হবে বলো তো ভাইয়ারা? গুণ হবে স্যার। এই 2টা গুণ হবে। ভেরি গুড। আচ্ছা, সবার প্রথম প্রশ্ন, আমি বুঝলাম কেমনে যে এটা বিন্যাস? ভাইয়ারা এই ওয়ার্ডটা দেখো, বুঝতেছো ভাইয়ারা? তোমাদের কি আমি বিন্যাস করানোর সময় বলছিলাম শব্দ গঠন, সংখ্যা গঠন এইটা দ্বারা বিন্যাস বোঝায়? বাছাই মানে সমাবেশ, বাছাই মানে সমাবেশ। ক্লাসের সবাই আমাকে একটু জানাও, জি সবাই কি স্যার। আমার কথা বুঝতেছো? তার মানে এটা কিন্তু বিন্যাসের অঙ্ক ভাইয়া। তো এবার আমি 15-1 করে দিচ্ছি হুবহু, তোমাকে দিয়ে আমি 15-2 আর 3 এর অ্যান্সার বলাবো। দেখো, স্টার্ট করতেছি। কেমব্রিজ 15-1। বলো, কেমব্রিজ শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? কেমব্রিজ শব্দটিতে মোট 9টি অক্ষর আছে। সবাই কি ব্লার দেখতে পাচ্ছ? না স্যার। না, তাইলে যে আমাকে ব্লার বলছো তার সমস্যা। আমারটা হইলে, আমার ব্যান্ডউইথ লো হইলে সবাই ব্লার দেখবে। কেমব্রিজ শব্দটিতে মোট 9টি অক্ষর আছে, যার মধ্যে স্বরবর্ণ 3টি এবং ব্যঞ্জন বর্ণ 6টি। 5টি বর্ণ নিয়ে শব্দ গঠনের উপায় নিম্নরূপ। হ্যাঁ, ভালো করে বুঝো। স্বরবর্ণ আছে 3টা, ব্যঞ্জন বর্ণ 6টা। বাছাইয়ের উপায় কত? আর আরেকটা হলো শব্দ গঠনের উপায়। ফাইনালি বাড়তি কাজে বাছাই করে তোমাকে আবার শব্দ গঠন করতে হবে। ভাইরা, প্রথম কথা আমাকে বলো, স্বরবর্ণ সবগুলা নিতে হবে, প্রশ্নে বলে দিচ্ছি। কয়টা ভাওয়েল আছে? 3টা, আমাকে 3টাই নিতে হবে। ব্যঞ্জন বর্ণ আছে 6টা, তাহলে আমি মোট 5টা যদি নেই, ব্যঞ্জন বর্ণ কয়টা নিব? 2টা। 2টা।
বাছাইয়ের উপায় কত হবে? আমরা সবাই জানি অংশ বাছাইয়ের গুণফল হয় মোট বাছাই সংখ্যা। কত হবে বলো? 3C3 3C3 6C2 হয়ে গেল 15। এইবার হচ্ছে টুইস্ট, ভালো করে শোনো। এই 15 রকম কিরকম আমি তোমাকে একটু বুঝায় বলি। AIE তার সাথে হয়তো BRR আছে, মানে তিনটা ভাওয়েল দুইটা কনসোনেন্ট। AIE থাকবে, এর সাথে হয়তো C আর M আছে। AIE আছে, তার সাথে হয়তো D আর G আছে। মানে এরকম টোটাল কয়টা হবে বলো তো? এরকম টোটাল 15টা। আমাকে বলবা ভাইয়া এই 5টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকটা কতবার হবে? 5 ফ্যাক্টোরিয়াল। কয়বার 5 ফ্যাক্টোরিয়াল ভাইয়া? 15 বার স্যার। 15 বার। অলওয়েজ মনে রাখবা, বাছাই করে ফ্যাক্টোরিয়াল করলে শব্দ গঠন পাওয়া যায়। যারা পড়ছিলাম না NPR = NCR × ফ্যাক্টোরিয়াল আর। সবাই কি আমার কথা বুঝতেছো? তোমার হাতে 5টা আসছে, এই 5টাকে বিন্যাসের উপায় হলো 5 ফ্যাক্টোরিয়াল। তুমি 15 বার 5 ফ্যাক্টোরিয়াল না লিখে 5 ফ্যাক্টোরিয়াল × 15 লিখে দিলেই হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে প্রত্যেকবার 15 বার 5 ফ্যাক্টোরিয়াল যোগ না করে 15 × 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো না? আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। তাহলে 120 × 15 কত হয়? 1800। অ্যান্সার। শব্দ গঠনের মোট উপায় 1800। আমাকে বলছে শব্দ গঠন করতে, তাহলে আগে আমাকে বাছাই করতে হবে, তারপরে শব্দ গঠন করতে হবে। কেন আমি এই কাজ করলাম ভাইয়া? কারণ আমাকে কি পজিশনটা বলে দিছে যে স্বরবর্ণ কোথায় বসবে, ব্যঞ্জন বর্ণ কোথায় বসবে? এটা কি কোথাও বলছে? না ভাইয়া। এই কারণে আগে বাছাই করছি, তারপরে বাছাই করার পরে 5টা নিয়ে শব্দ গঠন করছি। এই 5টার মধ্যে যদি আবার মিল থাকতো কি করতাম বলতো? কে বলতে পারবা? মানে একই অক্ষর যদি 2 বার থাকতো তাহলে কি করতাম? ভাগ করতাম। ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম। মনে রাখো ভাইরা, তোমাদের আমি সময় দিচ্ছি জাস্ট 1 মিনিট। তোমরা আমাকে এই দুইটা প্রশ্নের অ্যান্সার বলো। 15 এর 2 আর 15 এর 3। আগে 2 বলো কত হবে? ইওর টাইম স্টার্টস নাও। 12টা ব্যঞ্জন বর্ণ আর 5টা স্বরবর্ণ থেকে তুমি 3টা ব্যঞ্জন বর্ণ আর 2টা স্বরবর্ণ সমন্বয়ে কতগুলা শব্দ গঠন করতে পারো? উত্তরটা কত হবে? আমাকে জাস্ট মানে আর ক্যালকুলেশন নম্বরের- করার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নাই, আমাকে শুধু অ্যাব্রিভিয়েশনটা বল। স্যার 2 নম্বরের উত্তর হচ্ছে 12C3 × 5C2 × 5 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। ক্লাসের সবাই কি বুঝছো কিনা? ভাইরা এটা বরঞ্চ আরো সহজ। ক্যামব্রিজে কয়টা ভাওয়েল কয়টা কনসোনেন্ট আমাকে খুঁজে বাইর করতে হয়েছিল। এখানে বইলা দিছে 12টা ব্যঞ্জন বর্ণ থেকে তুমি 3টা নিবা 12C3, 5টা স্বরবর্ণ থেকে তুমি 2টা নিবা 5C2। তোমার হাতে আসলো কয়টা? 5টা। বিন্যাসের উপায় 5 ফ্যাক্টোরিয়াল। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইরা তাইলে বলো 15-র 3 নাম্বারটা কি আমি নির্দ্বিধায় হোমওয়ার্ক দিতে পারি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এবারে আসো আমরা বাছাইয়ে চলে যাই। 16 নাম্বার ম্যাথটা একটু দেখ। ভাইরা 16 নাম্বার কি বিন্যাস নাকি সমাবেশ একটু দেখে বলো তো? সমাবেশ। ভাইরা সমাবেশ, ভেরি গুড। মানে এখানে কিন্তু খালি বাছাই বলছে, খুব মনোযোগ দিয়ে বুঝছো। তো বলছে 12টা জিনিসের মধ্যে 2টা এক জাতীয় আর বাকিগুলো সব ভিন্ন। তাহলে ওই জিনিসগুলা থেকে আমি 5টা কত রকম ভাবে বাছাই করতে পারি। সাপোজ তোমাদের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি। 12টা জিনিস তো আমি অক্ষরই চিন্তা করি। সাপোজ ABCD অক্ষরটা 2 বার আছে, বুঝো। ABC 5 6 7 8 9 10
11, 12। এরা এখানে 12টা অক্ষর দেখতে পাচ্ছ। 12টা অক্ষর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টার মধ্যে একটা খালি ডাবল, তাই না ভাইরা? সেটা হচ্ছে ডি। সবাই কি আমার কথা বুঝতেছো? আমাকে বলছে আমরা এইখান থেকে 5টা নিব, কত রকম ভাবে বাছাই করতে পারি। তো আসো আমরা এটা একটু স্টার্ট করি। 12 নম্বর, তোমাদের আজকের হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি, পরে লাস্টে আমি ভুলা যাইতে পারি, এই কারণে বলে দিতেছি। 12, 13 নাম্বার, 15 এর 3 নাম্বার, আর আরো একটা আছে, আমি 3টা মাত্র হোমওয়ার্ক তো আমি বলে দিচ্ছি। ও হ্যাঁ, আগে দিছিলাম 14 নাম্বার। এই 3টা হলো আজকের এইচডব্লিউ। সবাই কি বুঝতেছো? ভাই 7ও 14 নাম্বার দিছিলেন। দিছিলাম, 7 নাম্বার তো গতদিনই দিছিলাম, তো এটা বাদ দিলাম। এবার আমাকে বলো কত করতেছিলাম আমরা? 16। 12টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকি সবগুলা ভিন্ন। বইয়ের কথাটাই লিখলাম। সবগুলো জিনিস একত্রে নিয়ে, সবগুলো জিনিস একত্রে না, 5টি জিনিস একবারে বাছাইয়ের উপায় কত? বাছাইয়ের উপায় নিম্নরূপ। তুমি এই 12টা থেকে 5টা নিবা, বাছাইয়ের উপায় 2 রকম হইতে পারে। দেখো আমি একটু বুঝায় বলতেছি, আলাদা আলাদা কেস হিসাব করতে হবে। বাছাইয়ের ধরন আর বাছাইয়ের উপায়। সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। এই 12টা অক্ষর, 12টা অক্ষরের মধ্যে তুমি এক খাবলা দিয়ে 5টা নিবা, একবারে 5টা নিয়ে আসবা। সাপোজ প্রথম কেস বললাম আমি, তুমি 5টা ডিফারেন্ট পাইছো, 5টা ভিন্ন জিনিস। আমাকে ক্লাসের কেউ একজন বলো যে এইখানে ভিন্ন অক্ষর কয়টা আছে? এনিওয়ান ইন দ্য ক্লাস? 10টা। না, ভিন্ন জিনিস কয়টা আছে? ভিন্ন কয়টা অক্ষর আছে? 11টা অক্ষর আছে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? মানে তুমি যদি আমাকে বলো এ বি সি ডি ই পাও, তাহলে কি তুমি 5টা ভিন্ন অক্ষর পাও নাই? মানে ডি কে তোমার কি করতে হবে? একটা চিন্তা করতে হবে। তুমি মনে রাখবা, তুমি যদি ভিন্ন জিনিস কথা বলো, তাহলে একাধিক জিনিস যেটা, এটাকে একটা চিন্তা করবা। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তাইলে বলো বাছাইয়ের উপায় কত হবে? ভিন্ন জিনিস আছে 11টা, তুমি এর মধ্যে নিবা 5টা, বাছাইয়ের উপায় কত হবে? ক্লাসের দিকে বলতে পারো। বলো ভাইয়া। 11C5। 11C5, ভেরি গুড। মোস্ট প্রবাবলি 462 নাকি কত হয় একটু দেখবা এটা, একটু দেখো তো এটা ঠিক আছে কিনা। জি ভাইয়া ঠিক আছে। ওকে, নেক্সট হইলো যারা, এবার হলো তোমার ব্যাড লাক। এক খাবলা দিয়ে তুমি 5টা নিছো, বেড়া তোমার না ওই যে যেই 2টা সেম আছে না, ওইটা পইরা গেছে, তুমি মানে ডাবল ডি তুমি পায়া গেছো। এখন তুমি আমাকে বলো যে আমি তো 5টা ভিন্ন জিনিস করেই ফেলছি হিসাব, এর মধ্যে তুমি ডি একবার পাইতেও পারো, নাও পাইতে পারো, তাই না? সবাই কি বুঝতেছো আমার কথা? মানে সাপোজ তুমি এ বি সি ই এফ ও পাইতে পারো, ই এফ জি এইচ আই জে কেউ পাইতে পারো, অথবা এ বি সি ডি ই ও পাইতে পারো। মানে ডি একবার পাইতে পারো বা নাও পাইতে পারো। আর এরপরের কেসটা হচ্ছে তুমি 2টা ই পায়া গেছো। এখন আমাকে বলো যেটা পায়া গেছো সেটার কি আর কোনো বাছাই হয়? না স্যার। তাহলে বলো তোমার মূলত বাছাই হবে বাকি কয়টা? ক্লাসে কে বলতে পারবা? তুমি 5টা পাবা। স্যার 3টা। কয়টার মধ্যে 3টা? কয়টার মধ্যে 3টা? স্যার 10টার মধ্যে। 10টার মধ্যে 3টা, কারণ এই 2টা বাদ হয়ে গেছে, তুমি তো পাইয়েই গেছো।
সবাই কি আমার কথা বুঝতেছো? মানে দুইটি একই জিনিস এবং বাকি তিনটি ভিন্ন। ভেড়া সবাই আমাকে জানাও, দুইটা এক জিনিস মানে সাপোজ দুইটা ডি। ভেড়া আমি কিন্তু বলি নাই যে এটা অক্ষর, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে বলছি। দুইটা একই জিনিস মানে তুমি ডাবল ডি পেয়ে গেছো, তাহলে বাকি যে 10টা আছে এর মধ্যে তোমাকে কয়টা পাইতে হবে? ক্লাসে কে বলতে পারবা? 3টা। 10C3 10C3 তে হয় 120। জানতে চাই বাছাইয়ের মোট উপায় কত হবে? স্যার দুইটা 120 কেস, আলাদা আলাদা কেস মানে দুইটা যোগ করে আর কি। যোগ করতে হবে, 582 হবে। বাছাইয়ের মোট উপায় 462 যোগ 120। আমাকে জানাও ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিনা? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। আচ্ছা, তো আমি তোমাদের এখন একটা অঙ্ক করাবো না, তোমরা এই অঙ্কটা কমপ্লিট করবা। মানে সেই অঙ্কটা হচ্ছে এটার সাথে মিল আছে, এটা দিয়ে ক্লাস শেষ করবো আজকে। পুরাপুরি মিল আছে। সেটা হচ্ছে ভেড়া থিসিস, অনেক ইম্পর্টেন্ট একটা। তো থিসিসে আমাকে বলছে কয়টা অক্ষর বাছাই করতে হবে বলো ভেড়া? 4টা। এবার তোমাদের কাছে আমি একটু জানতে চাই, ভেড়া থিসিস শব্দতে মোট 6টা অক্ষর আছে, এর মধ্যে হইল 2টা এস আছে, তাই না ভেড়া? সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা আমি বানান ঠিক করে লিখি, এস 2টা সেম। এইবার আমাকে বলো এক খাবলা দিয়ে তুমি 4টা বাছাই করবা, তুমি 4টা বাছাই করবা, ঠিক আছে? তো এখন আমাকে বলো, আমি যদি এখানে একটু ঠিক করে লিখি যে একবারে 4টি অক্ষর একবারে বাছাইয়ের উপায় কত হবে? উপরেরটা মুছে দিলাম। তো ভেড়া প্রথমে হচ্ছে 4টি ভিন্ন অক্ষর। ক্লাসের কেউ কি বলতে পারবা ডানেরটা কত হবে? এখানে মোট অক্ষর আছে কয়টা? 5টা। সো 5C4, উত্তর হইল 5। আশা করি বুঝাইতে পারছি। এরপরে বলো সেকেন্ড কেসটা কি হবে? ক্লাসের কে বলতে পারবা? 2টি এস এবং কয়টা ভিন্ন অক্ষর? তুমি 2টা এস পাওয়া গেছো, ভিন্ন অক্ষর কয়টা? আর 2টা ভিন্ন অক্ষর, বলো তুমি 2টা ভিন্ন অক্ষর কয়টা থেকে বাছাই করবা? এই 2 এস তুমি পাওয়া গেছো, আর অক্ষর আছে কয়টা? 4টা। 4টা থেকে তুমি কয়টা নিবা? 2টা। 2টা। 4C26। বাছাইয়ের মোট উপায় কত হবে? মেয়েরা আমাকে জানাও এই অঙ্কটা কি গুছায় লিখতে পারবা? আমি তো লিখেই দিছি অলমোস্ট। সুন্দর করে গুছায় লিখতে পারবা না? থিসিস শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে এস 2টি। 4টি অক্ষর একবারে নিয়ে বাছাইয়ের উপায় নিম্নরূপ। তারপরে এটা, সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। ক্লাসের সবাই ফাইন। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমাদের এই চ্যাপ্টারের আরো 6টা অঙ্ক বাকি আছে, তো সেই 6টা ম্যাথ করব নেক্সট ক্লাসে প্রথমে, তারপরে আমরা চ্যাপ্টার 4.1 বৃত্ত স্টার্ট করব। তো সবাই হোমওয়ার্ক গুলা কইরা রাখো, আগের দিনের হোমওয়ার্ক গুলো কইরো। 5.1 এর পরীক্ষাটা দিয়ে ফেলায়ও সবাই দয়া করে, অবজেক্টিভ, ঠিক আছে? নেক্সট উইকে মানে এই উইকে আমরা এটা শেষ করে 5.2 এর এমসিকিউ পরীক্ষা নিই। ভালো থাকো সবাই।